আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা এখন যে ক্লাসটি নিব সেটা হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস লেকচার নাম্বার 6। তো টেস্ট অফ হাইপোথিসিস লেকচার নাম্বার 6 এ আমাদের কি থাকছে সেটা আমরা গ্রুপে মেসেঞ্জারে দিয়ে দিয়েছি। তো তোমাদের বিগত দিনে কয়েকটা এইচডব্লিউ দেওয়া ছিল, আশা করি তোমরা করতে পারছো। আর কেউ কেউ নক করছিল, তাদের জিনিসটা সলভ করে দেওয়া হয়েছে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো, কারণ কাই স্কোয়ার যে অঙ্ক আমরা লেকচার 5 পর্যন্ত করেছি, সামেশন ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইড বাই ই, এটা ছিল আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলা নাম্বার 1 সূত্র। আর এটা আমাদের গত লেকচারে শেষ হয়ে গেছে। আজকের লেকচারে আমরা নতুন অঙ্ক ধরবো। কাই স্কোয়ারের ফর্মুলাটা আমরা গতদিন লেকচার 5 পর্যন্ত হয়ে গেছে, 1 2 3 4 5 5টা লেকচারে আমাদের কাই স্কোয়ারের যাবতীয় প্রবলেম অলরেডি সলভ হয়ে গেছে। আজকে আমরা ফর্মুলা 2 যাব। লেকচার নাম্বার 6 এ আমরা ফর্মুলা 2 দিয়ে শুরু করব। আজকে আমরা ফর্মুলা 2 তে কি থাকছে দেখে নিই। ফর্মুলা নাম্বার 2 হচ্ছে টেস্ট ফর দা 2 sample mean। আজকে আমরা কি করব? টেস্ট ফর দা 2 sample mean। দুইটা স্যাম্পল মিন থাকলে তার টেস্টটা কিভাবে করতে হয়। এর আগের দিন আমরা শিখছিলাম হচ্ছে কাই স্কোয়ার, ফর্মুলা 1 ছিল কাই স্কোয়ার। আর আজকে হচ্ছে টেস্ট ফর দা 2 sample mean। দুইটা স্যাম্পল মিন থাকলে সেগুলো টেস্ট কিভাবে করতে হয়। এর মধ্যে আবার দুইটা ফর্মুলা আছে, একটা হলো ফর কমন এসডি, z সমান x বার 1 x বার 2 s ইনটু রুট ওভার 1 ডিভাইডেড 10 1 1 ডিভাইডেড 10 2। এটা হচ্ছে আমাদের 2 স্যাম্পল মিনের সূত্র। এখন দেখো মিন মানে কি? মিন মানে হচ্ছে x বার। এখন তোমাকে কয়টা মিনের কথা বলছি? টেস্ট ফর দা 2 স্যাম্পল মিন, দুইটা স্যাম্পল মিন। তাহলে তো একটা হলো x বার 1 আর একটা হচ্ছে x বার 2। কারণ দেখো দুইটাই কিন্তু x বার, দুইটাই মূলত x বার, দুইটাই মূলত মিন। তাহলে দুইটা মিন, তাহলে একটা হলো x1 একটা হলো 2। এখন মিনকে সবসময় কি দ্বারা ভাগ করতে হয়? n দ্বারা ভাগ করতে হয়। এখন এই nটা কেমন? nটা হলো 1 ডিভাইডেড n1 প্লাস 1 ডিভাইডেড n2। এটা হচ্ছে আমাদের নিচে বসবেই, 1 ডিভাইডেড n1 এবং 1 ডিভাইডেড n2 বসবেই। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এখানে আমাদের কি হবে? একটা রুট ব্যবহৃত হবে। যদি আমাদের কমন এসডি এর কথা বলে তাহলে এসটা সামনে বসবে। তো এখন দেখি আমাদের এই পর্যায়ের দ্বিতীয় পর্যায়ের সূত্র ফর ইন্ডিভিজুয়াল এসডি, z সমান, আমি প্রথমে একটি সূত্রটা ভুল করে লিখব, একটু দেখে নাও আগে। আমি সূত্রটা সঠিক লিখি নাই, একটু ভুল লিখছি, এটা তোমাদের বোঝার স্বার্থে। দেখো এই সূত্র আর এই সূত্রের মধ্যে কোনো পার্থক্য আছে? z সমান x বার 1 মাইনাস x বার 2 s ইনটু রুট ওভার 1 ডিভাইডেড n1 প্লাস 1 ডিভাইডেড n2। তো বি নাম্বারে কিন্তু আমি সেই একই সূত্র লিখছি ফর ইন্ডিভিজুয়াল এসডি। কমন মানে কি? সাধারণ, সবার জন্য একই। আর ইন্ডিভিজুয়াল মানে কি? আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা মান। তাহলে z সমান হচ্ছে x বার 1 মাইনাস x বার 2 s ইনটু রুট ওভার 1 ডিভাইডেড n1 প্লাস 1 ডিভাইডেড n2। আসলে একই সূত্র, শুধুমাত্র এই s মানে হলো sd। এই sdটা যদি কমন হয় তাহলে সামনে থাকবে, আর যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে সামনে থাকবে না। এই হলো পার্থক্য। তখন এসটা কোথায় যাবে? তখন এসটা ভিতরে চলে যাবে। কিন্তু দেখো এটা হলো বাইরের এস, তো এই বাইরের এসটা যখন রুটের ভিতরে চলে গেল তখন কিন্তু শুধু এস দিলে ওর মানের মানে কৃত্রিমতা ঘটে। এজন্য কি করতে হবে? এই এস এর স্কয়ার দিয়ে দিতে হবে, একটা s1 স্কয়ার একটা s2 স্কয়ার। তো তাহলে কি হলো দেখি আমরা। এই সূত্রই একই সূত্র, কমন এসডি হলে এসটা সামনে বসে, আর ইন্ডিভিজুয়াল এসডি হলে এসটা যার যার এস তার তার সাথে বসে। তো ইন্ডিভিজুয়াল এসে এই এস প্রথমটা হবে s1, পরেরটা হবে s2। তো এরপর আমরা চলে যাবো হেয়ারে। এই হেয়ারগুলো লিখে দিচ্ছি, দেখে নাও।
তো x বার 1 মানে স্যাম্পল মিন অফ সিরিজ 1, স্যাম্পল মিন অফ সিরিজ 1। তাহলে 2 কি হবে? স্যাম্পল মিন অফ সিরিজ 2। n মানে হলো সাইজ অফ স্যাম্পল 1, সাইজ মানে পরিমাণ বা সংখ্যা, সাইজ অফ স্যাম্পল 1, স্যাম্পল 1 এর সাইজ। n2 হলো সাইজ অফ স্যাম্পল 2, স্যাম্পল 2 এর সাইজ। আর s মানে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই যে s মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই s মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে 1 মানে কি? সিরিজ 1 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, s2 মানে কি? সিরিজ 2 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মূল কথা s মানে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এ পর্যায়ে আমরা অঙ্কে চলে যাব। আজকে তোমাদের একটা মাত্র অঙ্ক দেওয়া ছিল, কারণ অঙ্কটা একটা অঙ্ক শিখতে পারলে তুমি মোটামুটি অনেকগুলো অঙ্ক পারবে। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এক্সাম্পল নাম্বার 2, এটা তুমি 3 স্টারে দিয়ে রাখতে পারো। আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। এটা 7 স্টারের একটা অঙ্ক। আমি অঙ্কটা পড়ি, তোমরা দেখো। আর তোমরা গ্রুপ থেকে খাতায় যে অঙ্কটা তুলছো অঙ্কটা নিয়ে বসো, আর লাল কালি নিয়ে বসো। আমি যেভাবে বলি সেভাবে দাগ দাও। ইন রাজশাহী ডিস্ট্রিক্টে দ্য মিন প্রোডাকশন অফ প্যাডি অফ 30 প্লট ইজ 500 কেজি। রাজশাহী ডিস্ট্রিক্টে 30টা প্লট জমির গড়ে ধান উৎপাদন 500 কেজি। তাহলে রাজশাহী ডিস্ট্রিক্টের নিচে দাগ দাও, মিনের নিচে দাগ দাও, 30টা প্লটের নিচে দাগ দাও, 500 কেজির নিচে দাগ দাও। তার মানে রাজশাহীতে 30 খণ্ড জমির গড়ে ধান উৎপাদন হচ্ছে 500 কেজি। অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 20 কেজি। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 20 কেজি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 20 কেজির নিচে দাগ দাও। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, ইন দিনাজপুরে মিন প্রোডাকশন অফ প্যাডি অফ 40 প্লট ইজ 650 কেজি। এবং দিনাজপুর ডিস্ট্রিক্টে মিন প্রোডাকশন অফ প্যাডি হচ্ছে 40 খণ্ড জমির 650 কেজি। তাহলে তোমাদের দিনাজপুরের নিচে দাগ দাও, 40 প্লটসের নিচে দাগ দাও এবং 650 কেজির নিচে দাগ দাও। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 25 কেজির নিচে দাগ দাও। ইউ হ্যাভ দ্য টেস্ট দ্য ইকুয়ালিটি অফ মিন প্রোডাকশন। তোমাকে টেস্ট করতে হবে ইকুয়ালিটি অফ দ্য মিন প্রোডাকশনের অফ দ্য বোথ ডিস্ট্রিক্ট, দুই ডিস্ট্রিক্টেরই, ইন 5% লেভেল অফ সিগনিফিক্যান্স, 5% সংশয় মাত্রায়, 5% সংশয় মাত্রায় উভয় ডিস্ট্রিক্টের যে মিন প্রোডাকশন সেটা তোমাকে টেস্ট করতে বলছে। তো দেখো 2 স্যাম্পল মিন আমরা কীভাবে বুঝবো যে আমাদের এই অঙ্কটা 2 স্যাম্পল মিনের অঙ্ক। তাহলে ইন রাজশাহী ডিস্ট্রিক্ট হচ্ছে একটা স্যাম্পল, ইন দিনাজপুর ডিস্ট্রিক্ট হচ্ছে আর একটা স্যাম্পল। দেখো রাজশাহী ডিস্ট্রিক্টে জমি হচ্ছে 30 খণ্ড, 30 প্লট জমি, ধান উৎপাদন গড়ে 500 কেজি আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 20 কেজি। আর দিনাজপুর ডিস্ট্রিক্টে হচ্ছে তোমার 40 খণ্ড জমি, গড়ে ধান উৎপাদন হচ্ছে 650 কেজি এবং এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানে বাংলা হচ্ছে পরিমিত ব্যবধান 25 কেজি। ইউ হ্যাভ টু টেস্ট দ্য ইকুয়ালিটি অফ মিন প্রোডাকশন। তোমাকে মিন প্রোডাকশনের যে ইয়াটা আছে ইকুয়ালিটিটা তোমাকে টেস্ট করতে হবে বোথ ডিস্ট্রিক্ট, দুই ডিস্ট্রিক্টেরই, ইন 5% লেভেল অফ সিগনিফিক্যান্স, 5% সংশয় মাত্রায় দুই ডিস্ট্রিক্টের ধান উৎপাদনের তোমার ইকুয়ালিটিটা তোমাকে টেস্ট করে দিতে হবে। তো এই ধরনের টেস্ট করতে গেলে আমাদের দরকার হবে টেস্ট ফর দ্য 2 স্যাম্পল মিন, কারণ যেহেতু আমাদের এখানে 2টা মিন আছে। তো আমি অঙ্কটা যেভাবে দেখাই দিব তুমি ঠিক ওই একইভাবে সমাধান করবা। দেখে নিই আমরা। তো দেখো আমরা একটা সমাধানে আসছি। তো তোমরা এখানে একটা দাগ দেখতে পাচ্ছ, আসলে এখানে এরকম কোনো দাগ হবে না। তোমরা কি করবে, তোমাদের যে খাতাটা আছে খাতার পেজটাকে মাঝখান থেকে ভাঁজ দিবে। মনে করো এটা যদি তোমাদের খাতা হয়, এই খাতাটাকে, এই পৃষ্ঠাটাকে তোমরা মাঝখান থেকে এভাবে একটা ভাঁজ দিবে। মাঝখান থেকে একটা ভাঁজ দিলে তোমাদের খাতার মাঝখানে এরকম একটা দাগ দেখা যাবে, ইনভিজিবল একটা দাগ দেখা যাবে। তো দাগ দেওয়ার পরে খাতাটাকে তোমরা কি করবে, খাতার পৃষ্ঠাটাকে মাঝখান থেকে ভাঁজ দিবে। ভাঁজ দিয়ে উপরে লিখবে হচ্ছে গিভেন দ্যাট। এবারে এই যে ভাঁজ, আমি ভাঁজটাকে একটা দাগ দিয়ে দেখাইছি। বাম পাশে লিখবা ইন রাজশাহী ডিস্ট্রিক্ট আর ডান পাশে লিখবা ইন দিনাজপুর ডিস্ট্রিক্ট। প্রথম যেটা পাবা সেটা লিখবা বামে, তারপরে যেটা পাবা সেটা লিখবা ডানে।
তো রাজশাহী ডিস্ট্রিক্ট আমরা কি পাইছি, মিন প্রোডাকশন হচ্ছে x/1 500 কেজি, মানে গড়ে ধান উৎপাদন আছে 500 কেজি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান আছে হলো 20 কেজি। আর স্যাম্পল সাইজ N1 হচ্ছে 30 প্লট, মানে 30 খণ্ড জমির ধান হচ্ছে তোমার এই 500 কেজি, এবং এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 20 কেজি। তাহলে মিন প্রোডাকশন হচ্ছে 500, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 20 এবং স্যাম্পল সাইজ 30 প্লট। এগুলো আমি তোমাদের দাগ দিতে বলছিলাম। তদ্রূপ এই দিনাজপুর ডিস্ট্রিক্টে দেখো মিন প্রোডাকশন হচ্ছে 650, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন S2 হচ্ছে 25 কেজি, আর স্যাম্পল সাইজ হচ্ছে 40 প্লট। তার মানে এক কথা যেটা দাঁড়াচ্ছে যে রাজশাহী ডিস্ট্রিক্ট এবং দিনাজপুর ডিস্ট্রিক্টের যে তথ্যগুলো আমাদের বইয়ের মধ্যে অঙ্কের মধ্যে ছড়ানো ছিটানো ছিল, সেই তথ্যগুলোকে জাস্ট আমরা একটা জায়গায় গোছাইলাম, এবার হচ্ছে কি লেভেল অফ সিগনিফিকেন্স 5%, লেভেল অফ সিগনিফিকেন্স 5% এটাও দেওয়া আছে। তো এটা আমাদের এটা কোনো রাজশাহী না দিনাজপুর না, এটা দুইজনেরই আছে, এই জন্য লেভেল অফ সিগনিফিকেন্সটা আমি একেবারে এই দিনাজপুর পর্যন্ত সোয়াই দিছি। এবার লেট নাল হাইপোথিসিস H0, এইটুকু হচ্ছে তোমাদের ওই যে কাই স্কোয়ারের আমরা কন্টিনিউয়াসি টেবিলের নিচে কিছু মুখস্থ কথা লিখতাম, এই অঙ্কে হচ্ছে এইটুকু সেই মুখস্থ কথা। লেট নাল হাইপোথিসিস H0, নাস্তিক কল্পনা H0 μ1 সমান μ2, এটাকে উল্টা 4 এর মধ্যে, এটা হচ্ছে 4টাকে উল্টা করে লিখতে হবে। 4 এর এই পাটা ডান দিকে না দিয়ে বাম দিকে দিতে হবে, এটাকে মিউ বলে। কি বলে এটাকে? মিউ, এটাকে মিউ বলে। তাহলে লেট নাল হাইপোথিসিস H0 μ1 সমান μ2, আর অল্টারনেটিভ হাইপোথিসিস H1 μ1 নট ইকুয়াল টু μ2। এবার সিন্স যেহেতু n1 প্লাস n2, এই দেখো n1 এর মান হচ্ছে যে 30 আর n2 এর মান হচ্ছে যে দেখো 40, তো সেটাই বললাম যে সিন্স যেহেতু n1 প্লাস n2 সমান 30 প্লাস 40 70 গ্রেটার দ্যান 30, এই 30 কিন্তু এই 30 নয়, এই 30 হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, আমাদের জানা মুখস্থ করা একটা ভ্যালু হচ্ছে এই 30। তো এটা আমি তোমাদের শিখাই দেই। কোনো সময় যদি এই দুটা যোগ করে, যেমন 70 হয়েছে, এটা যোগ করে যদি হতো 20, ধরো এটা হয়েছে 15 আর এটা হয়েছে 5, তাহলে আমরা লিখতাম উই হ্যাভ টু অ্যাপ্লাই টি টেস্ট। আমাদের দুই ধরনের টেস্ট বিদ্যমান, সূত্র একই, একটার নাম হচ্ছে টি টেস্ট আর একটার নাম হচ্ছে জেড টেস্ট। যদি নমুনা সংখ্যা 30 এর কম হয় তাহলে হয় টি টেস্ট, নমুনা সংখ্যা 30 এর বেশি হলে সেখানে ব্যবহৃত হয় জেড টেস্ট। নমুনা সংখ্যা 30 এর কম হলে হয় টি টেস্ট, নমুনা সংখ্যা 30 এর বেশি হলে হয় জেড টেস্ট। তাহলে আমাদের এখানে যদি এখানে 15 + 20 হতো, তাহলে 20 কি 30 এর চেয়ে ছোট, তখন এরকম লিখতাম যে 20 হচ্ছে 30 থেকে ছোট, তাই আমরা কি টেস্ট ইউজ করব? টি টেস্ট। কিন্তু আমাদের অঙ্কের আসল ঘটনা কি? আমাদের অঙ্কের আসল ঘটনা হচ্ছে n1 এর মান 30, n2 এর মান হচ্ছে 40, 30 আর 40 যোগ করলে হয় 70, তাহলে 70 অবশ্যই 30 থেকে বড়। তার মানে আমাদের যে n এর মান দেওয়া থাকবে, n এর মানগুলোকে আমরা যোগ করব, n এর মানগুলোকে যোগ করলে তার ফলাফল 30 আর 40 মোট কথা 70 কি 30 এর থেকে বড়। সো উই হ্যাভ টু অ্যাপ্লাই কোন টেস্ট? টি টেস্ট। উই নো জেড টেস্ট। তাহলে এই 30 হচ্ছে আমাদের মুখস্থ করার একটা ভ্যালু। আমাদের এই দুইটা n যোগ করে যদি ফলাফল 30 এর চেয়ে কম হয়, 30 এর চেয়ে কম হলে আমরা লিখব টি টেস্ট, 30 এর চেয়ে বেশি হলে আমরা লিখব জেড টেস্ট। সূত্র একই, টি, এটাই টির ফর্মুলা। দেখো আমি যে সামনে কি টি লিখে দিছি না, এটাই টির সূত্র। আবার আমি যদি সামনেটাকে জেড লিখে দেই, এটাই জেড এর সূত্র। জেড এর সূত্র এবং টির সূত্রের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র নমুনা সংখ্যা 30 এর কম হলে টি টেস্ট, 30 এর বেশি হলে জেড টেস্ট, মনে রাখতে হবে। তো সেজন্য বললাম সিন্স n1 + n2 সমান 30 + 40 সমান 70 গ্রেটার দ্যান 30, সো উই হ্যাভ টু অ্যাপ্লাই কোন টেস্ট? জেড টেস্ট। জেডের সূত্র কি? x/1 - x/2 ডিভাইডেড s1 হোল স্কয়ার n1 প্লাস s2 হোল স্কয়ার n2। এখন আমাদের মান বসাই। x/1 এর মান দেখো কত? 500, এই যে 500। আমাদের মিন, এই যেটাকে আমরা মিন বলি, মিন এটাকে x বার দ্বারা প্রকাশ করা হয়। মিনকে কি দ্বারা প্রকাশ করা হয়? x এর মাথার উপরে যে দাগটা দেয় এটাকে বার বলে। তাহলে মিন মানে হচ্ছে x বার, দুইটা মিন, সেজন্য একটা x/1 একটা x/2। তো আমাদের এই দুইটা মিনের মান বসাবো। x/1 এর মান হচ্ছে 500 আর x/2 এর মান হচ্ছে 650। s1 এর মান হচ্ছে এই যে 20 আর হচ্ছে s2 এর মান কত? 25। এটা আমরা মানগুলো বসাইছি। এবার এদের উপর স্কয়ার ছিল, এজন্য স্কয়ার দেওয়া হয়েছে। n1 এর মান হচ্ছে তোমার 30 আর n2 এর মান হচ্ছে 40, এদের 30 আর 40। এখন আমরা ক্যালকুলেশন করব। আমাদের জায়গা স্বল্পতা, এজন্য আমরা এই পাশে ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তো ক্যালকুলেশন কি হবে?
500 থেকে বাদ যাবে 650, তাহলে থাকে 150। আর নিচে যদি আমরা ক্যালকুলেশন করি, প্রথমে হলো আমরা 20 কে স্কয়ার করব। 20 কে স্কয়ার করলে হয় 400, এটাকে একবারে 30 দিয়ে ভাগ করে দেব, তাহলে হলো 13.33 প্লাস। এবার আমরা 25 কে স্কয়ার করব, তাহলে হয় 625 ভাগ 40 দিলে হয় 15.62 মাইনাস 150। এবার এদের যোগ করে রুট করে দেব। 15.62 সাথে যোগ করব হলো 13.33, রুট ওভার অ্যান্সার দিলে হয় হলো 5.38। এবার 150 এর সাথে যদি এটা আমরা ভাগ দেই, তাহলে আসে মাইনাস 27.88। এখন আমাদের এই জেড এর মান কখন মাইনাস করা যাবে না, তখন মাইনাস আসছে তখন আমরা কি করব, জেডটাকে পরম মান করে নেব। অর্থাৎ জেড পরম মান সমান 27.88। তার মানে এটা হচ্ছে জেড, এই জেডটার মান যদি এরকম পজিটিভ আসতো 27.88, তাহলে আমরা এটা না করলে হতো, কিন্তু আমার জেড এর মান আসছে মাইনাস 27.88, কিন্তু জেড এর মান আমরা মাইনাস রাখবো না, এজন্য জেডটাকে পরম মান দিয়ে দিলাম। পরম মান অ্যাবসলিউট ভ্যালু, পরম মান দিয়ে দিলে পরম মানের যে মানটা থাকে সেটা সবসময় পজিটিভ হয়। পরম মানের মানটা সবসময় কি হয়, পজিটিভ হয়। এজন্য আমরা জেডটাকে এই যে পরম মান দিয়ে দিছি, দিয়ে মান আসছে কত 27.88। তাহলে আমরা একটু শুরু থেকে আবার দেখি। প্রথমে খাতাটা মাঝখান থেকে ভাঁজ দিব, উপরে গিভেন দ্যাট দিয়ে বাম পাশে দেব রাজশাহী ডিস্ট্রিক্ট, ডান পাশে দেব দিনাজপুর ডিস্ট্রিক্ট। রাজশাহী ডিস্ট্রিক্টে মিন প্রোডাকশন দেব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেব, স্যাম্পল সাইজ দেব। দিনাজপুরের মিন প্রোডাকশন দেব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেব, স্যাম্পল সাইজ দেব। লেভেল অফ সিগনিফিকেন্স কত, 5%। লেফট নাল হাইপোথিসিস H0 μ1 সমান μ2, অল্টারনেটিভ হাইপোথিসিস H1 μ1 নট ইকুয়াল টু μ2। সিন্স যেহেতু n1 প্লাস n2 সমান 30 প্লাস 40 সমান 70 গ্রেটার দ্যান 30, সো উই হ্যাভ টু অ্যাপ্লাই কোন টেস্ট, জেড টেস্ট। উই নো জেড সমান হচ্ছে x/1 মাইনাস x/2 ডিভাইডেড s1 হোল স্কয়ার ডিভাইড বাই n1 প্লাস s2 হোল স্কয়ার ডিভাইড বাই n2। আমরা মানটা বসাবো, মানটা বসায় ক্যালকুলেশন করলে আসে মাইনাস 27.88, কিন্তু জেড এর মান কখনো মাইনাস করা যাবে না। এজন্য জেডটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান, যে দুটো দাগ দিছি এই দুটো দাগ দিয়ে আমরা দাগ দেওয়ার ফলে এই মাইনাসটা উঠে গেছে। এই যে জেড এর পরম মান দেওয়ার ফলে এই মাইনাসটা উঠে যে 27.88 পজিটিভ হয়ে গেছে। এখন আমাদের মন্তব্য দিতে হবে, মন্তব্যটা আমি লিখে দিচ্ছি, দেখে নাও। তো কমেন্টে আমরা দেখি হিয়ার জেড ক্যাল 27.88 এন্ড জেড ট্যাব এট 0.05 1.96। জেড ক্যাল হচ্ছে, ক্যাল মানে কি ক্যালকুলেশন, ক্যাল মানে হচ্ছে ক্যালকুলেশন। আমরা যেটা ক্যালকুলেশন করছি, আমরা ক্যালকুলেশন করছি কত 27.88, এন্ড জেড ট্যাব হচ্ছে 0.05 1.96। সিন্স জেড ক্যাল গ্রেটার দেন জেড ট্যাব, যেহেতু জেড ক্যাল বড়, এটা 27 এটা 1.96। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে জেড ট্যাব 0.0596 কোথায় পেলাম। হ্যাঁ, এটা তুমি আপাতত মুখস্থ করে রাখো যে জেড টেবিলে জেড ট্যাব 5% এর মান হচ্ছে 1.96। 1.96 আমি তোমাদের এইটা পরে আমি গ্রুপে দিয়ে দিব, যে এই টেবিলটা তুমি আপাতত মুখস্থ করে রাখো যে জেড ট্যাব 0.05 এর মান হচ্ছে 1.96, জেড ট্যাব 5% এর মান হচ্ছে 1.96। তাহলে এটা তুমি আপাতত মুখস্থ করে রাখো যে 5% এর মান কত 1.96। তো হিয়ার এখানে জেড ক্যাল হচ্ছে 27.88 এন্ড জেড ট্যাব এট 0.05 1.96। সিন্স জেড ক্যাল গ্রেটার দেন জেড ট্যাব, জেড ক্যাল হচ্ছে 27.88, টেবিল হচ্ছে 1.96, তাহলে অবশ্যই ক্যাল বড়। ক্যাল মানে ক্যালকুলেশন, আমরা ক্যালকুলেশন করে 27.88 পাইছি। তাহলে সিন্স জেড ক্যাল গ্রেটার দেন জেড ট্যাব, দেয়ারফর দ্য নাল হাইপোথিসিস শুড বি রিজেক্টেড। নাল হাইপোথিসিস মানে নাস্তিক কল্পনাটা কি, রিজেক্টেড। I the difference of production between the two district is significant। তাহলে আমরা প্রথম বলছিলাম যে লেট নাল হাইপোথিসিস μ1 সমান μ2। তো এই μ1 সমান μ2 আমরা যেটা বলছিলাম এর মানে হলো নট সিগনিফিক্যান্ট। তো সেটাই আমরা হলো বলছি দেয়ারফর দ্য নাল হাইপোথিসিস শুড বি রিজেক্টেড, মানে আমরা যে নাল হাইপোথিসিস আমরা অনুমান করছিলাম সেটা কি রিজেক্টেড। সেজন্যই দ্য ডিফারেন্স অফ প্রোডাকশন বিটুইন দ্য টু ডিস্ট্রিক্টস ইজ সিগনিফিক্যান্ট, মানে তোমার I মানে হলো দ্যাট ইজ দ্য ডিফারেন্স অফ প্রোডাকশন, মানে দুইটা ডিস্ট্রিক্টের প্রোডাকশনের যে ডিফারেন্স বিটুইন দ্য টু ডিস্ট্রিক্ট, দুইটা জেলার মধ্যে প্রোডাকশনের যে ডিফারেন্সটা এটা সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ। তো এটাই হচ্ছে আমাদের এক্সাম্পল 2 সমাধান।
তো তোমরা এই অঙ্কটা অবশ্যই 5 বার করবে। কয়বার করবে? 5 বার। A to Z 5 বার করলে তোমার অঙ্কের লাইন ঘাটগুলো জানা হয়ে যাবে। অঙ্কের লাইন ঘাট বলতে কয়েকটা স্টেপের মাধ্যমে অঙ্কটা করতে হয়। প্রথমে দিতে হয় গিভেন দ্যাট, তারপরে লেট লেভেল অফ সিগনিফিকেন্স, তারপরে let null hypothesis H0 μ1 সমান μ2, alternative hypothesis H1 μ1 not equal to μ2, since n1 plus n2 সমান এত প্লাস এত সমান এত which is greater than অমুক বা তমুক, so we have to apply z test। এটা একটা প্যারা। উইনো z সমান ক্যালকুলেশনের একটা প্যারা, কমেন্টের একটা প্যারা। এই মোটামুটি 4-5টা স্টেপের মাধ্যমে অঙ্কটা করতে হয়। তাহলে প্রথম স্টেপ কি ছিল? প্রথম স্টেপ ছিল হচ্ছে given that, তারপরে let null hypothesis H0, so we have to apply z test। এটুকু হলো দ্বিতীয় নম্বর প্যারা। তৃতীয় নম্বর প্যারা কি? উইনো z সমান সূত্র এবং ক্যালকুলেশন, সূত্র এবং ক্যালকুলেশন। আর চতুর্থ নম্বর স্টেপ হচ্ছে কমেন্ট দিতে হবে। তো এই স্টেপগুলো তোমরা খেয়াল রাখবে। আর এই অঙ্কটা আগামী দিন 5 বার করে আমার পার্সোনাল মেসেঞ্জারে তোমরা পাঠাবা, আমি দেখব। তো এটার উপর ভিত্তি করে কিন্তু কালকে বেশ কিছু এসডব্লিউ যাবে। তো তোমরা কিন্তু অঙ্কটা খুব সুন্দরভাবে 5 বার করে ফেলবে। তো ধন্যবাদ সবাইকে, আমাদের দেখা হবে নেক্সট লেকচারে।